আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচকে টার্গেট করে কয়েকটা কথা আবির বলবে আমি আসলে শুরু করছি। সেটা হচ্ছে তোমাদের পরীক্ষার আর আজকের দিন থেকে 24 দিন বাকি আছে। তো এখন পরীক্ষা কেন যেন সাইকোলজিক্যালি পৃথিবীর সবারই একটা ভয়ের কারণ। আর এই ভয়কে জয় করার জন্য তোমরা গত 2 বছর যে যার মতন করে লেখাপড়া করেছো, যে বেশি পরিশ্রম করেছো সে ভালো রেজাল্ট করবা। আল্লাহ পরিশ্রমকারীকে পুরস্কৃত করেন। আর তোমরা যারা কম লেখাপড়া করছো, তোমাদের সামনে এখনো যে সময়টা আছে, ওই সময়টা পূর্ণাঙ্গ চেষ্টা তো করবাই, সাথে একটু বুদ্ধি লাগবে। আর সেই বুদ্ধিটা জেনারেল ম্যাথে উপপাদ্য এবং সম্পাদ্যকে ঘিরে 4টা বিভাগে কিভাবে চিন্তা করতে হবে একটা স্টুডেন্টের। কারণ আবির ম্যাথ করায়, তোমরা ইন্টারনেট আবিরের কাছে ম্যাথ করবা। তোমরা যারা এইবারের এসএসসি ব্যাচ, তোমরা যারা আমাকে জানো চিনো, তোমাদেরকে আমি বলছি যে শুধুমাত্র গাধার মতো খাটলেই জীবনে উন্নতি করা যায় না, বা গাধার মতো শুধু বসে বসে পড়লে পরীক্ষা ভালো করা যায় না। পরীক্ষা ভালো করতে গেলে আরেকটু কৌশল লাগবে, এবং সেই কৌশলটাকে সময় দিয়ে হিসাব করতে হবে যে আমার কাছে 2 ঘন্টা 30 মিনিট টাইম আছে। এই 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে আমি ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং গ বিভাগ থেকে কিভাবে প্রশ্ন উত্তর দিব, কোনটা না পারলে কি করব, তোমার নিজের স্ট্রেংথ এবং উইকনেসটা কোন জায়গায় আছে, সেই বিষয়গুলো নিয়ে আবির আজকে কথা বলবে। এবং আমাদের আজকের কথা বলার টাইটেলটা হচ্ছে এসএসসি 26 উপপাদ্য ছাড়া তোমার কি আদৌ জেনারেল ম্যাথে 70 মার্ক সম্পূর্ণ উত্তর করা সম্ভব কিনা। এই সম্ভব না অসম্ভব সেই ব্যাখ্যাটা আবির তুমি তাহলে বলো। আচ্ছা, সো আমরা এটা 2টা পার্টে ডিভাইড করব, ঠিক আছে? শোনো, পরীক্ষায় ভালো করা আর হচ্ছে অনেক কিছু জানা, 2টা ব্যাপার আলাদা আলাদা জিনিস। আমরা এখন একটু টেকনিক্যাল অ্যানালাইসিস করতে যাব। টেকনিক্যাল অ্যানালাইসিস কি? আমরা ফার্স্ট একটু চ্যাপ্টার অ্যানালাইসিস করি যে তোমাদের কয়টা চ্যাপ্টার আছে এবং কিভাবে কি পরীক্ষা আসবে। সো তুমি দেখো, আমি যদি ক বিভাগের কথা চিন্তা করি, অর্থাৎ বীজগণিতে আমার চ্যাপ্টার আছে 3টা, সেট ফাংশন, বীজগণিতিক রাশি, বীজগণিতিক অনুপাত। খ বিভাগে আমি এখানে 3টা চ্যাপ্টার লিখছি, অ্যাকচুয়ালি 2টা চ্যাপ্টার, অর্থাৎ বৃত্তের সম্পাদ্য উপপাদ্য মিলে একটা চ্যাপ্টার, আর 7 সম্পাদ্য একটা চ্যাপ্টার। গ বিভাগে আছে ত্রিকোণমিতি আর পরিমিতি, আর ঘ বিভাগে আছে পরিসংখ্যান। এটা আমরা জানি চ্যাপ্টার 9। ওকে, এই পর্যন্ত আমাদেরই প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা বিভাগ থেকে প্রশ্ন হবে, এবং ন্যূনতম প্রত্যেক বিভাগ থেকে একটা করে প্রশ্ন উত্তর দেওয়া লাগবে। অর্থাৎ ক বিভাগ থেকে একটা, খ বিভাগ থেকে একটা, গ বিভাগ থেকে একটা, ঘ বিভাগ থেকে একটা, 4টা প্রশ্ন উত্তর দিয়ে আরেকটা এক্সট্রা প্রশ্ন তোমাকে উত্তর দিতে হবে। এই হচ্ছে তোমার 5টা প্রশ্ন, আর তার সাথে থাকতেছে তোমার শর্ট কোশ্চেন 10টা। এই হচ্ছে তোমার পরীক্ষার ফেনোমেনা। ঠিক আছে, তো আসো এখন যদি তোমাকে একটু অ্যানালাইসিস করাই যে ব্যাপারগুলো কি কি হইতে পারে, ওয়ার্স্ট কোশ্চেন ফেনোমেনা কি হইতে পারে। ধরো তুমি মনে মনে চিন্তা করলা সেট ফাংশন পড়বো, বীজগণিতিক রাশি একটু কঠিন, উৎপাদক বাদ দিয়ে বীজগণিতিক সমানুপাত পড়বো। কোন বোর্ডে দিনাজপুর, কুমিল্লা, তারপর হচ্ছে যশোর কি করবে, একটা বীজগণিতিক রাশি দিয়ে প্রশ্ন দিবে, একটা বীজগণিত দিয়ে দিবে, শেষ। ঠিক আছে, তারপরে খ বিভাগ থেকে ওটা আসতেছি পরে, গ বিভাগে ত্রিকোণমিতি পরিমিতি একটা করে আসবে, পরিসংখ্যানে 2টা আসবে, আর খ বিভাগে এমনও হইতে পারে যে 2টা উপপাদ্য দিয়ে দিছে। অথবা কি কি হইতে পারে, প্রবাবল কেস কি কি হইতে পারে, ধরো 2টা উপপাদ্য দিল, নাইলে একটা উপপাদ্য দিল, একটা হচ্ছে ধরো সম্পাদ্য দিল, একটা কি দিল, উপাদ্য না পরিবর্তে দিল সম্পাদ্য। হ্যাঁ, একটা উপাদ্য দিল, একটা সম্পাদ্য দিল। সম্পাদ্য চ্যাপ্টার কি কি হইতে পারে, যে ধরো সম্পাদ্য চ্যাপ্টার একটা হইতে পারে চ্যাপ্টার 7, আর একটা হইতে পারে ধরো 7, যে কোনো 2টার একটা সম্পাদ্য দিয়ে দিল। অথবা এমনও হইতে পারে যে বৃত্তের একটা উপপাদ্য আসলো, উপপাদ্যের সাথে সম্পাদ্য মিলাইয়া দিল, অর্থাৎ ক আর খ মার্কে উপপাদ্য, ঘ মার্কে সম্পাদ্য, আর নিচে এই চ্যাপ্টারে দিল অধ্যায় 7-এর ধরো উপাদ্য না দিয়ে এনে দিয়ে দিল ধরো সম্পাদ্য। ঠিক আছে, যে এমন আসলো যে একটা ফেনোমেনাতে বৃত্তের উপাদ্য বাদ দিয়ে তোমার কাছে কি দিল, ধরো সম্পাদ্য দিয়ে দিল। ওকে, আচ্ছা এটা তো ফিল কালার না, সরি। ধরো তোমার কাছে কি দিয়ে দিবে, যে টুকুস করে একটা সম্পাদ্য ঢুকাই দিবে। এখন তুমি এই অবস্থা দিয়ে তুমি আসলে কি করবা, যে অধ্যায় 7-এর ধরো সম্পাদ্য দিল এই জায়গায়। তো এখন এইরকম ফেনোমেনা যদি তোমার কাছে ক্রিয়েট হয়, তখন তুমি কই যাবা? এটা ওয়ার্স্ট কেস ফেনোমেনা, একদম প্রশ্ন ধরো ঘ সেট সবথেকে কঠিন, তখন তুমি কই যাবা? তখন কিন্তু তোমার উপপাদ্য অ্যান্সার ব্যতীত কোনো কুল থাকবে না। যখন যদি 2টি উপপাদ্য আসে, বা একটা উপপাদ্য একটা সম্পাদ্য আসে, বা একটা সম্পাদ্য আসে, অর্থাৎ তোমাকে উপপাদ্য এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা যদি 2টাই চলে আসে, তোমাদের অনেকের টেস্টের পরীক্ষা হয়তো এরকম আসছে, তখন তোমার আর কান্না করা ছাড়া কোনো কুল বাকি থাকবে না। তো এইটা ওয়ার্স্ট কেস ফেনোমেনা হইতে পারে। আচ্ছা,
এবার আসো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস তোমার আমি একটু বলি, এক্সাম হলে প্রশ্ন কিভাবে প্রশ্ন উচিত অ্যান্সার করা উচিত সেই ব্যাপারটা নিয়ে কথা বলি। অনেকেই আসো যারা এক্সাম হলে প্রশ্ন উত্তর করবা, তো তোমার মাথার মধ্যে ধারণা হচ্ছে ভাইয়া বীজগণিতের চ্যাপ্টার 3 কঠিন, ওটা বাদ দিব, সেট ফাংশন পড়বো আর চ্যাপ্টার 11 পড়বো। আচ্ছা ঠিক আছে, ধরো তোমার পরীক্ষার একদম সুন্দর একটা ফেনোমেনা ঘটলো, তোমার বীজগণিত থেকে 2টা প্রশ্ন কমন চলে আসলো, তো তুমি কি করলা, বীজগণিত যেহেতু সহজ, তা আল্লাহর নাম নিয়ে তুমি সুন্দর করে বীজগণিতে 2টা প্রশ্ন উত্তর করলা। তো পরীক্ষা শুরু হয়েছে, প্রশ্ন তোমার হাতে পৌঁছাইছে, প্রথম সিকিউ লিখতে তোমার একটু সময় বেশি লাগবে, এটা সত্য কথা। ধরো তুমি প্রথম 2টা সিকিউ লিখলা 40 মিনিট, এবং তুমি অবশ্যই শুরু করবা বীজগণিত দিয়ে 100%। যদি আমার এই অ্যাপ্রোচে না যাও পরীক্ষার হলে উত্তর করে আসতে পারবে না, ইটস আ 100% ট্রুথ। ইভেন আমার মনে আছে আমি ঢাকা বোর্ডে যখন আমার সময় আমি পরীক্ষা দিছি, আমি 6 সেম ফেনোমেনা উত্তর করছি। যদি এর বাইরে কিছু যাও তুমি পরীক্ষায় ফুল উত্তর করতে পারবে না, একদম লিখে রাখো। তুমি আমারে ট্রাস্ট করো আর না করো ভাই, এইটা একদম ট্রুথ। এবং তুমি শুধু আমার না, তোমার আশেপাশে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে তাদেরও জিজ্ঞেস করো, এই ফেনোমেনার বাইরে গেলে পরীক্ষা উত্তর করতে পারবে না। তারপরে তুমি বীজগণিত শেষ করলে 2টা সিকিউ 40 মিনিট যাবত। তারপর তুমি ধরো পরিমিতি বা ত্রিকোণমিতিতে গেলা, এখান থেকে ধরো তুমি একটা উত্তর করলা। কয়টা উত্তর করলে? একটা। প্রত্যেকটা বিভাগ থেকে কিন্তু একটা করাই লাগবে উত্তর, মিনিমাম একটা। তো ধরো তুমি অনেকের কাছে পরিমিতি সোজা লাগে সে পরিমিতি দেয়, বা অনেকের কাছে ত্রিকোণমিতি সোজা লাগে সে ত্রিকোণমিতি দেয়। তাহলে এইখান থেকে ধরো তুমি একটা উত্তর করলা, সেখানে সময় লাগলো কত মিনিট? 40 আর 20 60, চলে গেল 60 মিনিট। আচ্ছা, তারপরে তুমি যাও পরিসংখ্যানে। কারণ অনেকে মনে করে কি পরিসংখ্যানে আমি 2টা উত্তর করব, জিনিসটা সহজ। বাট ঢাকা বোর্ডের প্রশ্ন কিংবা বিভিন্ন বোর্ডের প্রশ্ন এমন ভাবেই সেট করবে তোমার পরিসংখ্যান উত্তর করতে মিনিমাম 25 থেকে 30 মিনিট লাগে। তুমি ভাই চেষ্টা যতই করো, তোমার মনে হতে পারে স্কুলের পরীক্ষা এমন করবে, বাট ওইখানে প্রশ্ন শুধু লেন্দি করে দিবে। ধরো তোমার এমন ভাবে মধ্যক নির্ণয় করতে দিবে 10টা 11টা টার্ম আছে, তুমি আস্তে ধীরে করতে যাও, যদি দ্রুত করতে যাও তাহলে ভুল হয়ে যাবে। আস্তে ধীরে করতে যাও, তুমি দেখবা তুমি শত কষ্ট করলেও তোমার এখানে 25 মিনিটই লেগে যাবে। আর যদি 2টা উত্তর করতে যাও চলে যাবে 50 মিনিট। অর্থাৎ পরিসংখ্যান 2টা উত্তর করা একটা ট্র্যাপে পা দিলে উত্তর আর করতে পারবে না। এইবার দেখো নিচে কি লিখছি, এই 3টাতে তো চলে গেছে। এইখানে তোমার লেখা আছে 2.5 ঘন্টা সময়। তোমার পরীক্ষার মোট সময় কতক্ষণ? 2.5 ঘন্টা। এই 2.5 ঘন্টা মানে হচ্ছে 150 মিনিট। এবার তুমি হিসাব করো, তুমি যদি প্রথম দিক থেকে এভাবে উত্তর করো, তোমার এদিকে গেল 40 মিনিট, এদিকে গেল 20 মিনিট, এদিকে গেল 25 মিনিট, কতক্ষণ হয়? 40 আর 20 60, 60 আর 20 80, 85 মিনিট। এবার তুমি লিখতে পারতেছো, এইখানে দেখো তো কি লিখছি, 10 মিনিট। এই 10 মিনিট কি জানো? তোমাকে যে প্রশ্নটা দিল সেই প্রশ্নটা দেওয়ার পর তুমি যে উত্তর লিখবা, সেই উত্তর তো অবশ্যই রিভিশন দেওয়া লাগবে। আবার তুমি যে লুজ পেজ নিবা, অনেকে আসো খাতার গিট বানতে পারো না, মামাস বয়, মামাস গার্ল, প্রিন্সেস বয়, ঠিক আছে? তো এই যে যারা প্রিন্সেস বয় আর গার্ল আছে, এটা তো কেবল নতুন গিট বাঁধা শিখছো। তো এই নতুন গিট বাঁধতে যেয়ে তোমাদের সময় চলে যাবে। আমিও ছিলাম, বইলা লাভ নেই, ঠিক আছে? আমারও গিট বাঁধতে সময় লাগবে, এখন আমি গিট বাঁধা পারিনি, এটা সেটা কথা আলাদা। এখানে তোমার এমনি 10 মিনিট যাবি। অথবা অনেকের টয়লেট আসতে পারে, অনেকের ব্রেন হঠাৎ করে লালিফ হয়ে যেতে পারে, বন্ধুর সাথে একটু খোঁচাখুচি করে উত্তর মিলাইতে যাবা, যাবে না? এই বন্ধু তোমার উত্তর কত আসছে, আমার উত্তর তো পয়েন্ট এই জায়গায় মিলে নাই, ঠিক করবা, মার্জিন টার্জিন টানবা, এখানে 10 মিনিট যাবে। আচ্ছা, এবার তোমার যে প্রশ্নটা তোমার হাতে দিবে, তুমি কি দেখার সাথে সাথে লেখা শুরু করো না? পুরো প্রশ্নটা পড়ো, এবং এই প্রশ্ন পড়তে দেখবা যে তোমার টাইম চলে যাবে আরো 5 মিনিট। অর্থাৎ তোমার কাছে তুমি যদি এই 3টা প্রশ্ন, বা এখানে 2টা সিকিউ, এখানে একটা সিকিউ, এখানে একটা সিকিউ, 4টা সিকিউ উত্তর করো, খাতাটা রিভিশনের জন্য সময় রাখো, আর এইদিকে প্রশ্ন পড়তে তোমার যদি 5 মিনিট চলে যায়, তাহলে তোমার কাছে আর কত টাইম থাকে বলো তো? তোমার কাছে আর টাইম থাকবে ঠিক 50 মিনিট। তোমার কাছে আর টাইম থাকবে কত? ঠিক 50 মিনিট। কেমনে? এখন তুমি হিসাব চাইতে পারো, ভাইয়া কেমনে? দেখো এখানে কত মিনিট? 150 মিনিট। 40 আর 20 60, আর এখানে কত? 25। 60 40 80 85 95 5, 100 মিনিট শেষ। বাকি আছে ঠিক 50 মিনিট। এবার তোমার হাতে কি আছে দেখো তো। শর্ট কোশ্চেন আছে 10টা, জ্যামিতি আছে 1টা। এইবার তুমি যদি 10টা শর্ট কোশ্চেন চিন্তা করো, ভাই আমি 10 মিনিটে লিখে ফেলবো, তাহলে তুমি বোকার স্বর্গে বাস করতেছো। কারণ শর্ট কোশ্চেন পড়া, চুজ করা, লিখা মিনিমাম 2 মিনিট করে লাগবে। তাহলে 10 দুগুণে 20। এবং তুমি ঠাস করে জ্যামিতি দিবা না, তুমি পরিসংখ্যানের পরে কি দিবা? শর্ট কোশ্চেন। ভেরি ইম্পর্টেন্ট, এই সিকোয়েন্সটা মনে রাখবা, বীজগণিত, পরিমিতি, পরিসংখ্যান, শর্ট কোশ্চেন। এবার তুমি যদি শর্ট কোশ্চেন উত্তর করো, অন এন অ্যাভারেজ
মিনিমাম তোমার 25 মিনিট লাগবে, অনেকের 25-27 মিনিট লাগবে, অর্থাৎ লাস্টে বাকি থাকবে আর মাত্র 25 মিনিট। এবার 25 থেকে 22 মিনিটের মতো, ধরো 25 মিনিট অন এন অ্যাভারেজ বাকি আছে। এবার আমি একটা সার্ভে চালাইছি ভাইয়া, প্রায় 150 মানুষের বেশি অংশগ্রহণ করছে দেশের বিভিন্ন স্কুল থেকে, আইডল স্কুল, তারপরে হচ্ছে মতিঝিল স্কুল, তারপরে হচ্ছে ভিকারুননিসা, তারপরে হচ্ছে চট্টগ্রামের কিছু, বগুড়ার কিছু, তারপরে হচ্ছে কুষ্টিয়ার, তারপরে হচ্ছে বিভিন্ন তোমারই কি যেন চাঁদপুর, ওদের ওইখান থেকে নিছি, তারপর ঠাকুরগাঁও, পঞ্চগড়, মানে দেশের 14-15টা জেলা এবং 150 মানুষ নিয়ে সার্ভে করে দেখছি অন এন অ্যাভারেজ যে কারো সম্পাদ্য উত্তর করতে 30 মিনিট চলে যায়। কত মিনিট চলে যায়? 30 মিনিট, কারণ চিত্রমিত্র আঁকতে, বিশেষ নির্বাচন লিখতে 30 মিনিট চলে যায়। আর উপপাদ্য লিখতে মোটামুটি সময় লাগে 22 মিনিট থেকে 25 মিনিট। সো আমার এভারেজ বলে 22.5 মিনিট, অর্থাৎ কারেন্ট 23 মিনিটের মতো লাগে উপপাদ্য লিখতে। তো তুমি আমারে বলো, তুমি যদি সম্পাদ্য লিখতে যাও তোমার এখানে 5 মিনিটের গ্যাপ পড়ে গেছে, এবং পরীক্ষা হলে শেষ করার তাড়াহুড়ার কারণে তুমি দেখবা ভুল করে ফেলবা, অর্থাৎ তুমি শেষ করতে পারবে না পরীক্ষা কোনোভাবেই না। তুমি যে চিন্তা করো আগে জ্যামিতি দিবা পরে শর্ট কোশ্চেন দেখবা শর্ট কোশ্চেন 2-1টা ছুটে যাবে, অর্থাৎ মিনিমাম 3-4 মার্ক ছোটার তোমার সম্ভাবনা চলে আসছে। তাই তোমাকে যদি ভালো করে নিশ্চিন্তায় পরীক্ষা দিতেই হয়, এইখানে উপপাদ্য অ্যান্সার করা ছাড়া আর কোনো উপায় নাই, কারণ উপপাদ্য অ্যান্সার করলে তুমি এটা মোটামুটি 25 মিনিটের মধ্যে করতে পারবা, অর্থাৎ উপপাদ্য ছাড়া তুমি কখনোই ফুল 70 মার্ক ঠান্ডা ব্রেন উত্তর করতে পারবা না। এবার তুমি আমার বলতে পারো ভাইয়া এই সিকোয়েন্সের বাইরে গিয়ে আমি যদি জ্যামিতি আগে দেই, আরে পাগলা, জ্যামিতি আগে দিলে লাস্টের দিকে সময় কমে আসবে, তখন তুমি শর্ট কোশ্চেন বা অন্য কোনো প্রশ্নে যে তাড়াহুড়া করতে যায় ম্যাথে ভুল করে ফেলবা, অর্থাৎ তোমার মার্কস লুসের সম্ভাবনা আছে। তাই একটা উপপাদ্য না পড়ার কারণে বা না চিন্তা করার কারণে তোমার এমন একটা অবস্থা হতে পারে যে পরীক্ষার হলে তুমি অ্যান্সার করতে পারতেছো না। আবার অনেকে চিন্তা করতে পারো যে বীজগণিতের থেকে এই যে বীজগণিতিক রাশি এটা বাদ দিয়ে দিব, এটা পড়বো না, কিন্তু আসলে সমস্যাটা কি জানো, যদি এই দুইটা প্রশ্ন দেয় এবং তুমি বীজগণিত থেকে উত্তর না করে পরিসংখ্যান বা ত্রিকোণমিতি থেকে উত্তর করতে যাও, তোমার 5 মিনিট বেশি লাগবে। এই যে 5 মিনিট বেশি লেগে যাবে না, তখনও তোমার বাধ্য হয়ে উপপাদ্য অ্যান্সার করা লাগবে। অর্থাৎ যদি তোমার প্রশ্ন ওয়ার্স্ট কেস ফেনোমেনাতেও আসে, তাইলেও তুমি উপপাদ্য পড়লে বাইচা যাচ্ছ, আর যদি বেস্ট কেস ফেনোমেনাতেও আসে তাইলেও তুমি উপপাদ্য পড়লে তুমি 70 মার্ক উত্তর করার একটা প্রবাবল অবস্থায় যাইতে পারতেছো। অর্থাৎ উপপাদ্য উত্তর না করলে তুমি কোনোভাবেই পরীক্ষার হলে 70 মার্কস অ্যান্সার করতে পারবে, এটা এনশিওর করতে পারতেছো না ম্যাক্সিমাম ক্ষেত্রে। যারা অনেক ভালো স্টুডেন্ট, যাদের ম্যাথ করতে কম সময় লাগে, দ্রুত করতে পারো, তাদের কথা বলতেছে। আমি আমার মতো এরকম নর্মাল স্টুডেন্ট বা হচ্ছে যারা এই যে মিড রেঞ্জের স্টুডেন্ট, ভাই আমরা এত ব্রিলিয়ান্ট না, আমরা এত ম্যাথমেটিশিয়ান না, আমরা ভাই আস্তে ধীরে পারি, আমাদের জন্য বলতেছি। তাহলে তুমি জাস্ট মাত্র 22টা উপপাদ্য, কয়টা উপপাদ্য? মাত্র 22টা উপপাদ্য, এই 22টা বৃত্তের উপপাদ্য তুমি না পড়ার কারণে পরীক্ষার হলে লাস্ট পর্যন্ত 100তে 100 পাওয়া প্রবাবিলিটি হারাচ্ছ, এক্সাম খারাপ দেওয়ার প্রবাবিলিটি হারাচ্ছ, অলরেডি টোটাল এক্সামে প্রেশার নিয়ে ফেলতেছো, টাইমের প্রেশার নিয়ে ফেলতেছো। সেখানে 1-2টা ম্যাথ ভুল হইলে A+ও ছুটে যেতে পারে। তাহলে তুমি চিন্তা করতে পারতেছো একটা কত বড় টার্নিং পয়েন্ট এখানে। তোমার যদি উপপাদ্য তুমি পারো, তুমি এটা 15 মিনিটও লিখতে পারবা, অর্থাৎ তোমার বন্ধুর সাথে খোঁচাখুচি করে অ্যান্সার বের করার বা অ্যান্সার মিলানোর প্রবাবিলিটিও বেড়ে যাচ্ছে। সো দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং। সো আমি বলতেছি তোমরা এই উপপাদ্যগুলো পড়ো, এবং এই উপপাদ্যের ব্যাপারে ভাইয়া একটা সলিউশন তোমাদেরকে দিব। সেই সলিউশনের জন্য আমাদের পেজে চোখ রাখো, আমরা তোমাদেরকে বলে দিব যে আসলে তুমি কি কি করতে পারবা। বৃত্তের মাত্র 22টা উপপাদ্য এবং খুবই সহজ। আমি পড়াইলে তোমার কাছে ফিল করবা যে তুমি বিশ্বাস করো, তুমি যদি আমার ক্লাস দেখো উপপাদ্য, তোমার কাছে মনে হবে যে উপপাদ্য আসলে কোনো কঠিনই না। আমি তোমার একটা হরফও মুখস্থ করাবো না, একটা হরফও না, আই ক্যান গ্যারান্টি ইউ। ওকে, আমি বলতেছি একটা হরফও মুখস্থ করবো না, বৃত্ত একদম সহজ, ঠিক আছে? তোমাদের এই প্রবলেমের উপরে ভাইয়া কিছু অ্যানালাইসিস করছি যে বীজগণিতিক রাশির অনেকের উৎপাদকের সমস্যা থাকে, অনেকের মুনাফার ম্যাথে সমস্যা থাকে, অনেকের রুটের ম্যাথে সমস্যা থাকে। এইগুলোর জন্য আমরা একটা সিকিউ দিব, আমার তরফ থেকে সিকিউ আসবে। অধ্যায় 11 এই সিকিউ নিয়ে অনেকের সিকিউ প্র্যাকটিস নিয়ে সমস্যা থাকে, এটার উপরে আমি একটা ভিডিও দিব। এবং এই যে বৃত্ত, এই চ্যাপ্টারের উপরে ভাইয়া একটা সিরিজ শুরু করতে চাচ্ছি। সিরিজটার নাম হচ্ছে লেট নাইট উপপাদ্য। এটার নাম কি দিব? লেট নাইট উপপাদ্য। এই সিরিজের আপডেট আমার পরের ভিডিওতে পাওয়া যাবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মি। তোমরা যারা দেখছো ভিডিওটা, প্লিজ উপপাদ্যগুলো পড়ো। হয়তো এমনও হইতে পারে এই উপপাদ্য ছাড়াও তুমি অ্যান্সার করতে পারো, বাট তার একটু পরে যাও,
কারণ শর্ট সিলেবাসে আরো শর্ট করতে যায় নিজের বিপদ আইনো না, ঠিক আছে? এমন হয় না যে তোমার এই উপপাদ্য না করার কারণে তোমার ম্যাথে 100-তে 100 ছুটে যায় কিংবা A+ মিস হয়ে যায়। সো থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।